আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা 17 নম্বর প্রশ্নটা সমাধান করব। আমাদের এই প্রশ্নে বলা হয়েছে একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। এর শাপলার পিঠকে এল এবং প্রাথমিক শিক্ষার শিশুর পিঠকে সি বিবেচনা করো। একটা 2 টাকার মুদ্রা, সেটা 4 বার নিক্ষেপ করা হলো। তো ওই 2 টাকার মুদ্রার, যেহেতু মুদ্রার 2টা পিঠ থাকে, এই পিঠ ও পিঠ, তো একটা পিঠে রয়েছে শাপলা, সেই শাপলার পিঠকে এল ধরতে বলা হয়েছে। আরেকটা পিঠে রয়েছে প্রাথমিক শিক্ষার শিশু, তো সেই পিঠটাকে সি বিবেচনা করতে বলা হয়েছে। এই হচ্ছে উদ্দীপক, আর কোনো তথ্য উদ্দীপকে দেওয়া নাই। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে এখন এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটার সমাধান করি। ক নাম্বার প্রশ্নে বলছে, যদি মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয় তবে একটি এল আসার সম্ভাবনা কত, একটি সি না আসার সম্ভাবনা কত। মানে 2 বার অঙ্ক করতে বলছে আমাদেরকে। ক নাম্বার প্রশ্নেই 2 বার অঙ্ক করতে হবে। আমরা উদ্দীপকের যেই 2 টাকার মুদ্রার কথা বলা হচ্ছে সেটিকে 2 বার নিক্ষেপ করব এবং 2 বার নিক্ষেপ করার ফলে একটি এল আসার সম্ভাবনা কত সেটা যেমন আমরা বের করব, আবার আলাদাভাবে একটি সি না আসার সম্ভাবনা। আচ্ছা, একটি সি না আসা মানে কি? একটা সি যেন না আসে, একটা সি এর বেশি আসতে পারবে, একটা সি এর কম আসতে পারবে, কিন্তু একটা সি এমনটা যেন না হয়। একটা এল আসার মানে কি? একটি এল আসার সম্ভাবনা, এটার মানে হচ্ছে একটাই যেন এল আসে, একটা এলের কমও যেন না আসে, একটা এলের বেশিও যেন না আসে, একটাই এল আসে, এটার সম্ভাবনা। আর একটি সি না আসার সম্ভাবনা, অর্থাৎ একটা সি যেন না আসে, একটা সি এর বেশি আসুক, একটা সি এর কম আসুক। মানে 2টা প্রশ্ন একদম পুরোপুরি উল্টা। এখানে আমাদের শুধুই মাত্র একটা এল আসার সম্ভাবনা বের করতে বলছি, আর এখানে একটি সি না আসার সম্ভাবনা বের করতে বলছে। 2টা একদম পুরো ভিন্ন রূপে। আচ্ছা, তো আমরা এখন এই ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। সবার প্রথমে আপনাদেরকে আমি এখন এই যে 2 টাকার মুদ্রা, সেই 2 টাকার মুদ্রার এক পিঠে শাপলা, আরেক পিঠে প্রাথমিক শিক্ষার শিশুর পিঠ, আমরা এটা আপনাদেরকে এখন দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন 2 টাকার একটা মুদ্রা, এটার এক পিঠে রয়েছে প্রাথমিক শিক্ষার শিশু আর আরেক পিঠে রয়েছে শাপলা। তো এই যে 2 টাকার মুদ্রাটা, যেই মুদ্রার এক পিঠে প্রাথমিক শিক্ষার শিশু রয়েছে, এই পিঠটাকে ধরতে বলা হয়েছে সি, আর যে পিঠে শাপলা রয়েছে এই পিঠটাকে ধরতে বলা হয়েছে এল। তো এখন তাহলে আপনারা সবাই মুদ্রাটা দেখলেন, যে প্রাথমিক শিক্ষার শিশুর পিঠ, শাপলার পিঠের সবাই মুদ্রাটা দেখতে পেলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ক নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলব। একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা এই যে প্রশ্নগুলো সমাধান করতেছি, আমরা এই সমাধানটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করতেছি। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করা থাকবে এবং সেই সমাধানগুলোর ভিডিও ধারণ করে সেগুলোর কিউআর কোডও দেওয়া থাকবে। কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও আপনাদের সামনে চলে আসবে, যেটা শিক্ষার্থীরা দেখার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। কারণ অনেক অঙ্কের মধ্যে তাদের কনফিউশন থাকতে পারে বা বুঝতেছে না, একটু কঠিন লাগতেছে। তো যখন শিক্ষক সেটা বুঝিয়ে দিবেন, তাদের অনেক উপকৃত হবেন। তো এই জন্য প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড আছে। কিউআর কোড স্ক্যান করার সাথে সাথেই তার সামনে ওই টপিক্সটার সমাধানের ভিডিও চলে আসবে। তিনি সেই ভিডিওটা দেখতে পাবেন, তার কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। ক নাম্বার সমাধানে আমরা চলে আসলাম। 2টা মুদ্রা, আমাদেরকে বলা হয়েছে মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করার জন্য। অর্থাৎ এটা 2টা মুদ্রা না, মুদ্রাটিকে 2 বার নিক্ষেপ করা হয়েছে। মুদ্রাটিকে কয়বার নিক্ষেপ করা হয়েছে? 2 বার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সঠিকভাবে লিখে দিলাম। মুদ্রাটিকে 2 বার নিক্ষেপ পরীক্ষাকে 2 ধাপ হিসেবে বিবেচনা করা যায়। আমাদের বইয়ের মধ্যে লেখাটা সঠিকভাবে আসবে, কোনো সমস্যা নাই। মুদ্রাটিকে 2 বার নিক্ষেপ পরীক্ষাকে 2 ধাপ হিসেবে বিবেচনা করি। প্রথমবার একবার নিক্ষেপ করব, এটা এক ধাপ। পরের বার আবার নিক্ষেপ করব, এটা দ্বিতীয় ধাপ। তো মুদ্রাটিকে 2 বার নিক্ষেপ পরীক্ষাকে 2 ধাপ হিসেবে বিবেচনা করা যায়। প্রতি ধাপে 2টি ফলাফল আসবে। প্রথমবার যখন নিক্ষেপ করছি তখনও এল অথবা সি যে কোনোটা আসতে পারে। দ্বিতীয়বার যখন নিক্ষেপ করব তখনও এল অথবা সি যে কোনোটা আসতে পারে। এই জন্য বলা হলো প্রতি ধাপে 2টি ফলাফল এল অথবা সি আসতে পারে। সুতরাং মোট ফলাফলকে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিম্নোক্তভাবে দেখানো যায়। প্রথমবার যখন আমরা মুদ্রা নিক্ষেপ করলাম এল অথবা সি,
দ্বিতীয়বার যখন মুদ্রা নিক্ষেপ করলাম এল অথবা সি, এল অথবা সি। তো নমুনা ক্ষেত্রটা কেমন হবে? নমুনা ক্ষেত্রটা হবে এল 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 সি, সি এল সি সি। তো এটা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। এখন আসেন মূল প্রশ্নে যাই, মূল কাজে যাই। আমাদেরকে বলা হয়েছিল একটি এল আসার সম্ভাবনা কত। একটি এল মানে একটা এলের কম তাকেও আমরা হিসাবে নিতে পারবো না, একটা এলের বেশি তাকেও আমরা হিসাবে নিতে পারবো না। একটা এল আমরা কেবলমাত্র তাদেরকে হিসাবে নিতে পারবো। এখানে দুইটা এল, তাহলে আমরা হিসাবে নিতে পারবো না। এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, এখানে একটাও এল নাই, আমরা হিসাবে নিতে পারবো না। কেবলমাত্র একটা এল আছে, তাদেরকে হিসাবে নিতে পারবো। তাহলে একটি এল আসার সম্ভাবনা। আচ্ছা, সম্ভাবনার সূত্র কি? যেই সূত্রটা সেখানে তো হর হিসাবে বসে সমগ্র ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল, আর লব হিসাবে বসে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল কি? প্রশ্নে যা চেয়েছে, যে শর্ত দিয়েছে তারা আর কি ওই শর্ত মেনেছে যারা, কেবলমাত্র তারাই হচ্ছে অনুকূল ফলাফল, তারা উপরে বসবে। নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল। শর্ত মানুক না মানুক সবাই বসবে নিচে, আর লব হিসেবে বসবে অনুকূল ফলাফল। অর্থাৎ শর্ত মেনেছে যারা, কেবলমাত্র তারাই উপরে বসতে পারবে। তাহলে এখানের মধ্যে সমগ্র সম্ভাব্য ফলাফল চারটা, 1 2 3 4, সবাই এরা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এই 4 বসবে নিচে, আর উপরে বসবে অনুকূল ফলাফল। শর্ত মেনেছে যারা, শর্ত মেনেছে এই দুইটা নমুনা বিন্দু, তাহলে উপরে বসবে 2। তাহলে 2/4 কাটাকাটি করা যায়, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে হাফ। তাহলে আমরা বলতে পারি একটি এল আসার সম্ভাবনা, একটি এল আসার সম্ভাবনা 1/2 অর্থাৎ হাফ। এবার আমাদেরকে বলা হয়েছে একটি সি না আসার সম্ভাবনা। তাহলে একটা কাজ করা যায়, এই প্রশ্নটা আমরা একটু অন্যরকমভাবে দুইভাবে করে সমাধান করা যায়। একটা হচ্ছে আমরা হিসাব করব যে একটি সি আসার সম্ভাবনা কত, একটি সি আসার সম্ভাবনা কত। এরপরে এই রেজাল্টটাকে যেটা যেটা আসবে রেজাল্ট, এই রেজাল্টটাকে 1 থেকে মাইনাস করে দিব। কারণ 1 মানে হচ্ছে সব কিছুর সম্ভাবনা একত্রে 1-এর মধ্যে আছে। তো সেখান থেকে যদি আমরা একটি সি আসার সম্ভাবনা বাদ দিয়ে দিই, তাহলে যার রেজাল্ট থাকবে সেটা হচ্ছে একটি সি না আসার সম্ভাবনা। আমি কথাটা আবারও বলতেছি, আমরা প্রথমে বের করব একটি সি আসার সম্ভাবনা। যেই রেজাল্ট আসবে এটিকে 1 থেকে মাইনাস করে দিব। এই 1 কোথা থেকে আসলো? এই 1 মানে কি? এই 1 দ্বারা সম্ভাবনার সব কিছু, যত রকমের সম্ভাবনা আছে সব কিছু একত্র করলে 1 হয়। সম্ভাবনা, একটা অঙ্কের মধ্যে যত রকমের সম্ভাবনা আছে, যত রকমের সকল সম্ভাবনা যদি একত্র করা হয় তাহলে 1 হয়। তাহলে সেই 1-এর ভিতর থেকে যদি আমরা একটি সি আসার সম্ভাবনাকে বাদ দিয়ে দেই, তাহলে যেই রেজাল্টটা থাকবে সেটা হচ্ছে একটি সি না আসার সম্ভাবনা। তাহলে এইভাবে করে অঙ্কটা করা যায়। আরেকভাবে করা যায়, আমরা নমুনা ক্ষেত্রের দিকে তাকাবো, তাকিয়ে দেখব একটি সি আসে নাই কোথায় কোথায়, কয়টা নমুনা বিন্দু আছে, সেখান থেকেও সরাসরি অঙ্কটা করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বের করলাম একটি সি আসার সম্ভাবনা। তাহলে দেখেন এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে এই দুইটা হচ্ছে একটি সি আসার সম্ভাবনা। তাহলে মোট নমুনা বিন্দু মানে সমগ্র নমুনা বিন্দু হচ্ছে 4টা, সমগ্র সম্ভাব্য ফলাফল 4, আর অনুকূল ফলাফল 2। এটা কিন্তু একটা সি আসার সম্ভাবনা। এটা কিন্তু আমাদের প্রশ্নের সমাধান না, কিন্তু প্রশ্নের সমাধান করার জন্য আমরা এই কাজটা করতেছি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 4, অনুকূল নমুনা বিন্দু 2, কাটাকাটি করলে হাফ। এবার আসেন আসল জায়গাতে যাই, একটি সি না আসার সম্ভাবনা বের করব আমরা এখন। একটি সি না আসার সম্ভাবনা বের করব, সেটা হচ্ছে 1 থেকে একটি সি আসার যে সম্ভাবনা ছিল সেটা আমরা বিয়োগ করতেছি। 1 থেকে একটি সি আসার সম্ভাবনা যেটা ছিল সেটাকে বাদ দিতেছি। তাহলে 1 মাইনাস হাফ। তাহলে 1 থেকে যদি হাফ মাইনাস করেন মানে 1 মাইনাস হাফ, তাহলে রেজাল্ট থাকে হাফ। এইভাবে করে অঙ্কটা করা যায়। হ্যাঁ, এই যে একটি সি না আসার সম্ভাবনা 1/2 মানে 2 ভাগের 1 ভাগ, এইভাবে করে করা যায়। আরেকভাবে আপনারা করতে পারেন, দেখেন আমি দেখাই সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দেখেন আরেকভাবে করা যায়। সেটা কি? সেটা হলো
একটি সি না আসার সম্ভাবনা। আচ্ছা দেখেন এখানে ওদিকে একটা সি আছে না, একটাও সি নাই, তাই না? তাহলে বলছে একটি সি যেন না আসে, একটি সি এর কম আসবে, একটি সি এর বেশি আসবে, কিন্তু একটা সি যেন না আসে। তাহলে এখানে একটাও সি নাই, তাহলে এটা হিসাবে ধরা যায়। এখানে একটা সি আসে না, এটা নেওয়া যাবে না। এখানে একটা সি আছে না, এটা নেওয়া যাবে না। এখানে দুইটা সি আছে, একটা সি এর বেশি না, এখানে তো একটা সি না, এখানে একটা সি এর বেশি, তাহলে এটাও নেওয়া যাবে। একটা সি শুধু, এটা নেওয়া যাবে না। তাহলে মোট নমুনা বিন্দু মানে সমগ্র ফলাফল 4, আর একটি সি না আসার অনুকূল ফলাফল 2। তাহলে উপরে 2 নিচে 4 কাটাকাটি করলে হাফ। এইভাবে করে অঙ্কটা করা যাবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করলাম। এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার প্রশ্নে বলা হলো সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্রটি লিখো। অর্থাৎ এই যে মুদ্রাটিকে 4 বার নিক্ষেপ করা হয়েছে, এই যে উদ্দীপক একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো, এই যে ঘটনাটা, এই ঘটনাটার প্রবাবিলিটি ট্রি আমাদেরকে আঁকতে বলা হয়েছে এবং নমুনা ক্ষেত্রটা লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে লিখলাম মুদ্রাটিকে 4 বার নিক্ষেপের ঘটনাকে 4 ধাপ হিসেবে বিবেচনা করি, কারণ আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকে মুদ্রাটাকে, একটি 2 টাকার মুদ্রা, তাকে 4 বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে মুদ্রাটিকে 4 বার নিক্ষেপের ঘটনাকে 4 ধাপ হিসেবে বিবেচনা করি। প্রথম ধাপে একবার নিক্ষেপ করব, দ্বিতীয় ধাপে আবার নিক্ষেপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। প্রতি ধাপে 2টি করে ফলাফল আসবে, এল অথবা সি। মোট ফলাফলকে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিম্নভাবে দেখানো যায়। প্রথমবার যখন আমরা মুদ্রা নিক্ষেপ করব এল আসবে অথবা সি আসবে। দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করব এল অথবা সি, এল অথবা সি। তৃতীয়বার মুদ্রা নিক্ষেপ করব এল অথবা সি, এল অথবা সি, এল সি, এল সি। চতুর্থবার মুদ্রা নিক্ষেপ করব প্রত্যেকটা অক্ষরের সাথে এল অথবা সি, প্রত্যেকটা অক্ষরের সাথে এল অথবা সি, এভাবে করে আসতে থাকবে প্রিয় শিক্ষার্থীরা। তো এই হচ্ছে আমরা প্রবাবিলিটি ট্রিটা এঁকে দেখাইলাম, এবং অবশ্যই এটাকে খাতার মধ্যে পেন্সিল দিয়ে আঁকবেন অবশ্যই, কারণ যেহেতু চিত্র, যে কোনো রকমের চিত্র যখন আমরা খাতার মধ্যে আঁকতে যাব পেন্সিল ব্যবহার করব। এই প্রবাবিলিটি ট্রি এটাও যেহেতু একটা চিত্র, আমরা এটা খাতার মধ্যে পেন্সিল দিয়ে আঁকবো। আরেকটা কথা বলে দিই, এই যে এখানের মধ্যে দ্বিতীয় মুদ্রায় কথাটাকে বারে বারে লেখা হয়েছে, আপনি শুধু এই প্রথমে একবার লিখলেই যথেষ্ট, এই বরাবর সবগুলো দ্বিতীয় মুদ্রাতে বোঝানো হবে। তৃতীয় মুদ্রায় বারে বারে লেখা হয়েছে, আপনি শুধু প্রথমে একবার লেখেন, বাকিগুলো না লিখলেও হবে, বাকিগুলো ওই তৃতীয় মুদ্রাকেই বোঝানো হবে, কারণ পরীক্ষার হলে তো আপনার হাতে এত পরিমাণ সময় থাকবে না। এই যে চতুর্থ মুদ্রায় বারে বারে না লিখে একবার লেখেন, বাকি সবগুলো লাইন ওইটাকেই বোঝানো হবে, এতে করে আমাদের সময়টা বাঁচবে। তো সাধারণত 4 বার নিক্ষেপ করার আর কি প্রবাবিলিটি আঁকতে দেয় না, কিন্তু এটা কিন্তু বোর্ডেরই প্রশ্ন, দিয়ে তো দিচ্ছে, তো কিছু করার নাই। তো আমাদেরকে সমাধানটা করতে হবে, চিত্রটা একটু বড় হবে। তো আমরা প্রবাবিলিটি অঙ্কন করলাম। এখন আমাদেরকে বলা হয়েছে নমুনা ক্ষেত্র লেখার জন্য। নমুনা ক্ষেত্রটা গিয়েও আপনাদের লিখতে একটু কষ্ট হবে, কারণ যেহেতু এটা অনেক বড়। নমুনা ক্ষেত্র আমরা কীভাবে করে লিখব? এল 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 এল, অর্থাৎ 4টা এল, হ্যাঁ 4টা এল, তারপরে এল 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 সি, এইভাবে করে আমরা লিখব। এই যে এল 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 সি। এরপর তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এল এল সি এল, এল এল সি সি লিখব, এল সি এল এল, এল সি এল সি, এইভাবে করে লিখব। খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে লিখতে হবে, এটা চিত্রটাই বড়, নমুনা ক্ষেত্রটাও বড় হবে। হ্যাঁ 16টা নমুনা বিন্দু আসবে এখানে, 16টা নমুনা বিন্দু, কারণ মুদ্রা 4 বার নিক্ষেপ করছে, 2 to the power 4 মানে 16, তাহলে 16টা নমুনা বিন্দু এখানে আসবে। একটা নমুনা বিন্দু, 2টা নমুনা বিন্দু, 3টা, এইভাবে করে এখানে মোট 16টা নমুনা বিন্দু আসবে। একটু গুণে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা নমুনা বিন্দু এসেছে। তো এই 16টা নমুনা বিন্দুকে আমরা কমা চিহ্ন দিয়ে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন লিখলাম, তখন এটাকে বলা হবে নমুনা ক্ষেত্র। অর্থাৎ নমুনা বিন্দুগুলোর যেই সেট, তাকে বলা হয় নমুনা ক্ষেত্র। নমুনা বিন্দুগুলোর সেটকে কি বলা হয়? নমুনা ক্ষেত্র বলা হয়। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করলাম। আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে সম্ভাব্য ঘটনাটিকে প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে উপস্থাপন করো।
উদ্দীপকে বলা হয়েছে একটি 2 টাকার মুদ্রাকে 4 বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমরা সেই 4 বার নিক্ষেপ করাটিকে প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে দেখাইলাম এবং নমুনা ক্ষেত্র লিখলাম। এবার আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে, দেখাও যে মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখাও যে এই যে উদ্দীপকের যে মুদ্রাটি, এই মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই জিনিসটা কিভাবে করে হবে চলেন সমাধান করি। সহজ আছে, এটা সহজ আছে। সেটা হচ্ছে আমরা দেখেন এখান থেকে একটু কথা বলি। হ্যাঁ, এখান থেকে একটু কথা বলি। আমরা যখন মুদ্রাটিকে একবার নিক্ষেপ করেছি, কয়বার? একবার। আমরা যখন মুদ্রাটিকে একবার নিক্ষেপ করেছি, দেখেন কথাটা খেয়াল করেন, একবার নিক্ষেপ করেছি, তখন আমরা নমুনা বিন্দু পেয়েছি 2টা। কয়টা? 2টা। তাহলে দেখেন যেহেতু মুদ্রা বলছে যে একবার নিক্ষেপ করার ফলে কয়টা নমুনা বিন্দু পাইলাম? 2টা। আচ্ছা, এই 2কে আমি বলতে পারি না 2 টু দি পাওয়ার 1 বলতে পারি। আচ্ছা, মুদ্রাটিকে যখন আমি 2 বার নিক্ষেপ করছি তখন আমি নমুনা বিন্দু কয়টা পাইছি? 1 2 3 4। যখন আমি মুদ্রাটিকে 2 বার নিক্ষেপ করছি আমি 4টা নমুনা বিন্দু পাইছি। আচ্ছা, 4কে কি আমি লিখতে পারি 2 স্কয়ার? যখন আমি মুদ্রাটিকে 3 বার নিক্ষেপ করছি 1 2 3 4 5 6 7 8, 8টা নমুনা বিন্দু পেয়েছি। 8কে লেখা যায় 2 কিউব। এখান থেকে কি আপনারা একটা জিনিস দেখতেছেন কি ঘটনা ঘটতেছে? ঘটনাটা হলো, সেটা হচ্ছে যখন আমি মুদ্রাটিকে একবার নিক্ষেপ করছি তখন 2 এর পাওয়ার হিসাবে এই 1 বসছে, 1 2 এর পাওয়ার হিসাবে 1 বসছে। যখন আমি মুদ্রাটিকে 2 বার নিক্ষেপ করছি তখন 2 এর পাওয়ার হিসাবে 2 বসছে। যখন আমি মুদ্রাটিকে 3 বার নিক্ষেপ করছি তখন 2 এর পাওয়ার হিসাবে 3 বসছে। 2 এর পাওয়ার হিসাবে 3 বসছে। একই রকমভাবে দেখেন আমি যখন মুদ্রাটিকে 4 বার নিক্ষেপ করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা নমুনা বিন্দু আসছে। আচ্ছা, 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। তাহলে আমি মুদ্রাটিকে 4 বার নিক্ষেপ করছি, 4 বার নিক্ষেপের ফলে যেই ফলাফলটা আসছে আমাদের সামনে তাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। তাহলে যখন আমি মুদ্রাটিকে একবার নিক্ষেপ করলাম নমুনা বিন্দু যেই কয়টা আসছে তা লেখা যায় 2 টু দি পাওয়ার 1। মুদ্রাটিকে 2 বার নিক্ষেপ করলাম, যেই নমুনা বিন্দু আসছে লেখা যায় 2 স্কয়ার। মুদ্রাটিকে 3 বার নিক্ষেপ করলাম, যেই ফলাফল আসছে তাকে লেখা যায় 2 কিউব। যখন আমি মুদ্রাটিকে 4 বার নিক্ষেপ করলাম যে ফলাফল আসছে তাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। তাহলে আমি যদি মুদ্রাটিকে 5 বার নিক্ষেপ করি তাহলে যেই ফলাফল আসবে তাকে লেখা যাবে 2 টু দি পাওয়ার 5। যদি আমি মুদ্রাটিকে 10 বার নিক্ষেপ করি যে ফলাফল আসবে তাকে লেখা যাবে 2 টু দি পাওয়ার 10। তাহলে আমি যদি মুদ্রাটিকে n সংখ্যক বার নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দুর সংখ্যাটিকে লেখা যাবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ যতবার নিক্ষেপ করব 2 এর পাওয়ার হিসাবে তত বসাইলেই মোট নমুনা বিন্দু চলে আসবে। যতবার নিক্ষেপ করব 2 এর পাওয়ার হিসাবে তত বসাইলেই মোট নমুনা বিন্দুর সংখ্যা চলে আসবে। যতবার নিক্ষেপ করব 2 এর পাওয়ার হিসাবে তত বসাইলেই আমি মোট নমুনা বিন্দুর সংখ্যা পেয়ে যাব। এটা কখন? এটা মুদ্রা নিক্ষেপের বেলায়। তাহলে আমরা বলতে পারি যে মুদ্রা নিক্ষেপের এই ঘটনাটি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে কীভাবে করে লিখলাম সেটা এখন আপনাদেরকে আমি দেখাই। এই যে আমরা লিখলাম খ নং এর প্রবাবিলিটি ট্রি বিশ্লেষণ করে পাই। খ নং এ যে আমরা বড় একটা চিত্র আঁকলাম, অনেকক্ষণ সময় লাগছে আপনাদের। তো ওই যে প্রবাবিলিটি ট্রি বিশ্লেষণ করে পাই, একবার যদি মুদ্রা নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দুর সংখ্যা 2, 2 মানে 2 টু দি পাওয়ার 1 লেখা যায়। যদি আমি মুদ্রাটিকে 2 বার নিক্ষেপ করি, এই যে 2 বার মুদ্রা নিক্ষেপের ঘটনায় নমুনা বিন্দুর সংখ্যা 4 অর্থাৎ 2 স্কয়ার। 3 বার মুদ্রা নিক্ষেপের ঘটনায় নমুনা বিন্দুর সংখ্যা 8 অর্থাৎ 2 কিউব। 4 বার মুদ্রা নিক্ষেপের ঘটনায় নমুনা বিন্দুর সংখ্যা 16 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। তাহলে n বার, এই n এর জায়গায় 5 বসাইলে 2 টু দি পাওয়ার 5, n এর জায়গায় 9 বসাইলে 2 টু দি পাওয়ার 9। তাহলে n বার মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় নমুনা বিন্দুর সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমরা এটা বলতে পারি। প্রশ্নে বলছে তোমরা এটা দেখাও, তো আমরা দেখাইছি। আমরা প্রত্যেকবার নমুনা বিন্দুর ক্ষেত্রে যে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে কয়টা নমুনা বিন্দু আসে আর তাকে পাওয়ার দিয়ে প্রকাশ করলে কেমন দেখা যায়, প্রত্যেকবার মুদ্রা নিক্ষেপের বেলাতে কয়টা নমুনা বিন্দু আসে তাকে পাওয়ার দিয়ে প্রকাশ করলে কত হয়, আমরা এটা পুরোটা লিখে লিখে দেখিয়েছি। এই জন্য আমরা বললাম
অতএব n বার মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় নমুনা বিন্দুর সংখ্যা 2n কে সমর্থন করে মানে 2n দ্বারা প্রকাশ করা যায় এটা বলতেছে। আমরা পাশে লিখিয়ে দিব, দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। আমাদের অনুশীলনী 14 সম্ভাবনার মূল বইয়ের এই প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। আমাদের এই বইটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।